এবার মহা বিপদে পড়ল সমন্বয়ক এবং উপদেষ্টারা। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দলকে নিষিদ্ধ করার রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই এই সিদ্ধান্ত নেবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না, কারণ অন্তর্বর্তী সরকারে এখনো এ নিয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেনি। উপদেষ্টা পদে যারা আছেন নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত আর যারা আছেন সমন্বয় প্লাস উপদেষ্টা, তারা যে আন্দোলন শিখিয়ে গেছে তাদের অনুসারীদের, সেই আন্দোলনই আজকে সেই পলিসি নিজেদের জন্য একটা জাল তৈরি করে ফেলেছে। সেই জাল থেকে আসলে আমাদের সমন্বয়টা কিভাবে বের হবেন? আপনাদেরকে নাহিদদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নাহিদদের ব্যাপারে একটি কুচক্রী মহল দাবি তুলে বিভিন্ন পেশার জায়গা থেকে বিভিন্ন দাবি দেওয়ার মধ্য থেকে তাদেরকে অপমান অপদস্থ করার একটি কৌশল নিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, মহা বিপদে পড়ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, বিশেষ করে উপদেষ্টা আসিফ, উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক হাসনাত এবং সার্জিস। এই চারজন গুরুত্বপূর্ণভাবে অনেক বিপদে পড়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। পৃথিবীর ইতিহাসে অনেক জাতি একত্রিত হয়ে অনেক বড় বড় অর্জন এনেছে, কিন্তু যখনই সেই অর্জনটা এনেছে, সেই অর্জনটাকে রক্ষা করা আসলে কতটা কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কথায় কথায় যুদ্ধের ডাক দেওয়া, কথায় কথায় ধরেন প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়া একটা রাষ্ট্রকে কখনো স্থিতিশীল করে তুলতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এবার উত্তরবঙ্গ থেকে যে হুঁশিয়ারি এসেছে, সার্জিসের জন্য কিন্তু নেগেটিভ একটা অধ্যায় শুরু হবে। অনেকে বলছিলেন যে আওয়ামী ফেসিস্ট বলতে আমাদের ঊর্ধ্বতন নেতারা যে বক্তব্য দিচ্ছেন, মানে সমন্বয়করা, তো সার্জিসও তো একসময় বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল কবিতা, যে আমার বঙ্গবন্ধু কিভাবে আসছে, আমার বঙ্গবন্ধু বলে তার একটা ভিডিও কিন্তু ভাইরাল। ছাত্রলীগের সাবেক কর্মী, তো তুমি যদি ছাত্রলীগের সাবেক কর্মী হইয়া এখানে সমন্বয়কের এত বড় একটা পদে তুমি থাকতে পারো, তাহলে মোস্তফা সরোয়ার ফারুকি অথবা অনেকেই কেন তারা পারবে না? এরকম একটা পাল্টাপাল্টি প্রশ্ন তাদের মধ্যে কিন্তু শুরু হয়েছে, বা জনগণের মধ্যে এই প্রশ্নটা এখন কাজ করছে। প্রশ্নটা অন্য জায়গায়। আমাদের আলোচনার টপিকটা হচ্ছে উপদেষ্টা পদে যারা আছেন নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত আর যারাই আছেন সমন্বয় প্লাস উপদেষ্টা, তারা যে আন্দোলন শিখিয়ে গেছে তাদের অনুসারীদের, সেই আন্দোলনই আজকে সেই পলিসি নিজেদের জন্য একটা জাল তৈরি করে ফেলেছে। সেই জাল থেকে আসলে আমাদের সমন্বয়কটা কিভাবে বের হবেন? যদিও সমন্বয়কদের দাবি, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দাবি অনেক ক্ষেত্রে একরকম, আবার দ্বিমতও আছে। যমুনা সেতু ব্লক করা হবে, উত্তরবঙ্গ সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এখন যদি প্রকৃতপক্ষে চারটা বিভাগ ডিফারেন্ট একটা অবস্থানে যায়, তাহলে আপনারা বুঝতে হবে যে কি হবে। এখন ওই যে গতকাল থেকে বলেছি যে উপদেষ্টা পরিষদে নিজেদের এলাকার মিনিমাম 4 ব্যক্তিকে, 10 জন বলছিল কমে আসছে, 4 ব্যক্তিকে যদি নিয়োগ না দেয়, তাহলে বলছে এই সরকারকে আমরা নিয়ে যেমন গদিতে বসাইছি টাইনা নামাবো। তো টাইনা নামাইতে গেলে তো নাহিদরও নামাইতে হবে টাইনা, আসিফরও নামাইতে হবে টাইনা, তোমাদেরই তো সহযোদ্ধা। এখন উত্তরবঙ্গ থেকে মাহিন সরকার নামক যে সমন্বয়ক আছেন, তার খোলা হুঁশিয়ারি যে আমরা নিয়ে গদিতে বসাইছি, ঠিক গদি থেকে টেনে ফেলে দিব যদি উত্তরবঙ্গ থেকে 4 উপদেষ্টা নিয়োগ দেওয়া না হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে তারা ক্ষোভ ঝেড়েছেন যে আপনি সাইদের বাড়ি এসে বলছেন এলাকার বৈষম্য দূর হবে, তো উত্তরবঙ্গের কোথায়? উত্তরবঙ্গের মানুষটা কি শুধু রিক্সা চালাবে? আমাদের ছেলেরা কি শুধু গার্মেন্টসে কাজ করবে? আমরা কি উপদেষ্টা পদে যাওয়ার মতো যোগ্যতা রাখি না? তাহলে কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি? তারপরে হুঁশিয়ারি দিয়ে সমন্বয়কদের উদ্দেশ্যে কিন্তু এখানে একটা বার্তা গেছে। কোনটা? যে যদি ঊর্ধ্বতন পর্যায়ে উপদেষ্টা পদে যারা আছে সমন্বয়কদের মধ্যে, বা সার্জিস, হাসনাত যারা আছে, তাদেরকেও কিন্তু এখানে সোজা বার্তা দেওয়া হয়েছে। আমি দেখলাম অনেক বক্তব্য, তো খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনারা শিখিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়, আমরা দেখেছি কিভাবে অধিকার আদায় করতে হয়, সেই পথেই আমরা হাঁটব। আবারও আমরা রাজপথে নামবো, গুলির সামনে বুক পেতে দিব, আমরা প্রাণ দিব, কিন্তু অধিকার আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না। এখন এতটা যদি হার্ড সিচুয়েশনে যায়, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই বৈষম্য বিরোধী সমন্বয়কদের মধ্যে কি অবস্থা তৈরি হচ্ছে। এখন এটা আসলে কতটুকু সম্ভব? যদি এরকমই হয়, তাহলে হয়তো পরবর্তী সময় আরও ভিন্ন দাবি দেওয়া আসবে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে সমন্বয়কদের যে দূরত্ব তৈরি হচ্ছে, এটার পেছনের কারণটা কি? কেউ বলছেন ক্ষমতা, কেউ বলছেন যে নিজেদের পছন্দ অনুযায়ী যখন কোনো সিদ্ধান্ত সরকার না নেয় তখনই ছাত্ররা আন্দোলনে চলে যায়। আবার কেউ বলছে যদি সব সিদ্ধান্ত ছাত্ররা নেয়, তো সরকার বৈশাখ কি ঘোড়ার মানে ঘাস কাটবে? মানে সরকারের কাজটা কি? ছাত্ররা একটা সরকার বসাইছে, সরকারকে সরকারের মতন ফাংশন করতে দিতে হবে। সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে যদি রাজপথে নেমে যায়, কথায় কথা আন্দোলন, হুঁশিয়ারির ডাক দেয়, তাহলে তো রাষ্ট্র স্থবির হয়ে যাবে। সাধারণ মানুষ আয় উপার্জন করতে পারছে না, ঢাকা শহর কার্যত একটা বিচ্ছিন্ন অবস্থায় চলে যাচ্ছে। বিভিন্ন শহরে যখন রোড ব্লক করা হচ্ছে, আমজনতা বিরক্ত হচ্ছে। তো এমনিতেই পলিটিক্যালি একটা বিভাজন হয়েছে। এখন হাসনাত সার্জিদের বক্তব্য হচ্ছে সরকারের প্রতিও যে ছাত্রদের অনেক কিছু এখন আর মানা হচ্ছে না, যেমন রাষ্ট্রপতি ইস্যু, সংবিধান ইস্যু, তারপর হচ্ছে এই যে মোস্তফা সরোয়ার ফারুকিকে নিয়োগ, বা যে আকিজ গ্রুপের যিনি একজন কর্ণধার তাকে নিয়োগ, এগুলো নিয়েও কিন্তু নানান সমালোচনা চলছে। তো সবকিছু মিলিয়ে সমন্বয় একটা জিনিস তো তৈরি করেছে। কেউ কেউ বলছেন যে আসলে সকল কিছু মিলিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সরকার ঠিকমতো কাজ করতে পারতেছে না। কি বলা হয় যে ধরেন ছাত্রদের চাপে,
আবার ছাত্ররা বলছে আমরাই তো সরকারের নিয়োগকর্তা। সো কার ম্যান্ডেটে আপনি এই ডিসিশনগুলো নিচ্ছেন? আমরা ম্যান্ডেট দিছি না, মাইন সরকার সরাসরি বলছে যে উত্তরবঙ্গের ছেলেটা। এরপরে দেখেন নাহিদের যে জায়গাটা, নাহিদ তার জনপ্রিয়তা অনেকটা হারাই ফেলছে 7 কলেজ আন্দোলন ইস্যুতে। সবাই বলছে সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। মানে এখানে কিন্তু নানান জিনিস দৃশ্যপট, এই সকল কিছুর পিছনে একটা জিনিস কানেক্টেড। আমি যেটা চাই সেটা কেন হবে না? এখন একটা রাষ্ট্রে সবাই যদি সবার মতো চায়, তাহলে কোনো সরকার, ইউনূস সরকার না শুধু, বিএনপি সরকার আসুক, আওয়ামী লীগ সরকার তো এতদিন স্বৈরাচারী আমরা সবাই বলছি, আসলে রাষ্ট্র চালাইতে গেলে যে এখানে কী কী জিনিস ফেস করতে হয়। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলে যে রাজপথকে ক্লিয়ার রাখতে হবে ব্যবসায়ীদের জন্য, যাও পুলিশ ডিউটিতে যাও, সেনাবাহিনী ডিউটিতে যাও, সেখানে যদি পুলিশের গায়ে হাত তোলে পুলিশ গুলি করবে, আর যদি পুলিশ গুলি না করে পুলিশ মারা যাবে। এখন পুলিশ যদি গুলি করে তাহলে বলবে তো এই পুলিশকেই তো আবার তোমরা তোমাদের প্রয়োজনে ব্যবহার করছো, এই সেনাবাহিনী আবারও সরকারের জন্য ব্যবহৃত হচ্ছে। বেসিক্যালি একটা সিস্টেম ডেভেলপ না করলে এগুলা হবে না। তবে কথায় কথায় আমারটা মতো না হলে ফেসবুক প্রোফাইল লাল করে ফেলা, আন্দোলনের হুঁশিয়ারির ডাক দিয়ে ফেলা, আমি জানি যে এগুলোতে আসলে ফাইনালি স্টেবল সিচুয়েশন কোনটা তৈরি হবে। সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের সাথেও কিন্তু বাকিদের বিভাজন বাড়ছে। কারণ যখন দেখে যে মন্ত্রী মিনিস্টার বিদেশ দেশ, আসিফরা দেশে যাচ্ছে বিদেশে যাচ্ছে, ছবি টবি দিচ্ছে, ভালো খাচ্ছে, ভাই যারা সমন্বয়ক ছিল অনেকের মধ্যে তো জেলাস, কারণ তেতে এখন চপ্পল পরে হাঁটে। এই আন্দোলনে 5-7টা ছেলে ছাড়া বাকি যারা আছে এদের কি লাভ হয়েছে? দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এরা বলতেছে আমরা দেশ স্বাধীন করলাম, তো আমরা যা চাইলাম তা কেন পেলাম? আমরা তো ব্যক্তি চাওয়া চাচ্ছি না, আমরা বৃহত্তর অংশে চাচ্ছি। এখন নাহিদ প্রথমবারের মতন এক ধরনের আমার কাছে অপমানিত ফিল হয়েছে। তো এগুলো আসলে একটা মিসকমিউনিকেশন। আমার মনে হয় যে আসলে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে কার্যত তিনি শক্ত ভাষায় তিনি কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। তারপর হচ্ছে আরও যারা উপদেষ্টারা আছেন, আসিফ নজরুল ছাড়া বা শাখাওয়াত সাহেব ছাড়া বাকিরা তো এরকম কথাও বলেন না। এই ইনাইয়া বিনাইয়া আসলে কোনো রাষ্ট্রের সরকার চলে না, হার্ডলাইনে যেতে হবে রাষ্ট্রের স্বার্থে। আবার ছাত্রদের সাথে বড় আকারে বসে সমন্বয় করে, অথবা রাজনৈতিক দলগুলোর সাথে বসে সমন্বয় করে। রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ নাই, সেখানে তারা ডাক পাচ্ছে না। এই আন্দোলনে যে শিক্ষক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন আসছে না, আসছে তো। মাহতাব স্যার বললেন যে একটা মিনিট ফোন দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। তা আসিফ নাহিদরা কেন ফোন দিল না? একটা কৃতজ্ঞতা ফোন তো দরকার ছিল। তো এখন ওনার এই এক ডাকে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এরপরে ডাক দিলে পাবেন। এখন হাসনাত বা সার্জিস তারা ডাক দিয়ে মানুষ মাঠে রাখতে হবে, কারণ বিএনপি জামাতের জন্য এতটা রেড সিগন্যাল নাই যতটা সার্জিস হাসনাতদের জন্য। বিশেষ করে ছাত্রলীগ কইরা একটা সময় তারা তাদের অবস্থান তৈরি করছে, হাই লেভেলে তারা একটা প্রোফাইল ক্রিয়েট করছে। ওই সময় যতটুকু সুবিধা দরকার ছিল, যারা মানে ফেসিবাদী সরকারকে, তারাও তো একটা অংশ সাপোর্ট দিয়া মানুষকে ইনফ্লুয়েন্স করছে। অনেকে বলছে তো তোমাদেরও তো বিচার হওয়া দরকার, তোমরা কিভাবে, তোমাদের কেন বিশ্বাস করি। ইভেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম দিকে খেয়াল থাকার কথা, সার্জিসকে নিয়ে নানান সমালোচনা হয়েছিল, তারপরে তার বক্তব্য, তীক্ষ্ণ বুদ্ধি, নেতৃত্বের কোয়ালিটি সবকিছুকে মিলে ব্যালেন্স করে ফেলছিল। এখন আবার সেই পুরনো কথাগুলো, ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, যখন বলা হচ্ছে যে ফেসিস্টের দোসরদেরকে বসানো হচ্ছে। তো দোসরের মধ্যে এখানে অধিকাংশ পোলাপানি রাজনীতির সাথে কানেক্টেড ছিল। তোমরা যেমন কৌশল অবলম্বন করেছো, ফারুকিরা হয়তো এরকম কৌশল অবলম্বন করেছে, মানে কাউন্টার পাল্টা কাউন্টার। আপনি মন্তব্যগুলোতে দেখবেন, আমরা জাস্ট হচ্ছে মন্তব্যগুলোকে বেসিস করে কথা বলি, বাট রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা দরকার। এইভাবে চললে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, আমরা যারা বিজনেস করছি, তো এখানে অনেক ঝামেলা আছে। রাষ্ট্রকে স্থিতিশীল করা দরকার। প্রয়োজনে স্টেক হোল্ডার যারা আছে, ছাত্র, শিক্ষক, প্রাইভেট ইউনিভার্সিটি, রাজনৈতিক দল, সবাইকে নিয়ে বৈশা একটা ফর্মুলা দিয়া যে কোনটা কোনটা দরকার, কোনটা বেদরকারি। আবার চাইলে ওই যে 20 জন পোলাপান একসাথে আন্দোলন করে ফেললো, চিৎকার দিল, মশাল নিয়ে, তো এগুলা করলে ওই যে পুলিশকে দিয়া এগুলা কন্ট্রোল করতে হবে। তো পুলিশকে কন্ট্রোল করতে গেলে এখন পুলিশের দ্বারা মানুষ মাইক শুরু করে, তো পুলিশ তো তার সেলফ ডিফেন্সে নিজেকে রক্ষা করতে হবে। তো ঘুরা ফিরে আবার কি আসতেছে আপনি দেখেন, বাট এগুলোর সুন্দর সলিউশন করা দরকার। নাহিদ ইসলাম বাংলাদেশের একটি নাম, বাংলাদেশের একটি ইতিহাস। নাহিদ এবং নাহিদদের বন্ধুদের মতো কিছু যুবক যদি এই 2024 সালে আমরা না পেতাম, তাহলে বাংলাদেশের এই স্বাধীনতার স্বপ্নসাদ থেকেই যেত। স্বাধীনতা আমরা কখনোই রক্ষা করতে পারতাম না। বাংলাদেশে গত 16টি বছর আমরা যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে ছিলাম, বাংলাদেশে যখন সকল রাজনৈতিক দল একেবারেই হতাশ হতে চলেছিলেন যে বাংলাদেশে মনে হয় আর নতুন করে স্বাধীনতার স্বাদ এদেশের কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ গ্রহণ করতে পারবেন না, এদেশটা মনে হয় একেবারেই আওয়ামী ফ্যাসিস্টের হাতে চলে গিয়েছে, সেই হতাশাজনক জায়গা থেকে দেশকে উদ্ধারের জন্য যারা অবদান রেখেছে, তার মধ্যে নাম্বার 1 সেরা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের প্রিয় নাহিদ ইসলাম। নাহিদ ইসলামরা যে জুলুম অত্যাচার সহ্য করেছে, যেই সময় আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, যেই সময়টাতে পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারতেন, যেই সময় পার্সোনাল লাইফ নিয়ে গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াতে পারতেন, সেই সময়ে এই নাহিদ ইসলামরা বাংলাদেশের মানুষের কথা ভেবে নিজের জীবনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তারপর 2024-এর জুলাই বিপ্লবকে সাধন করেছে এবং অ্যাচিভ করেছে। আজকের এই নাহিদ ইসলাম বাংলাদেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর কাছে পরিচিত এবং সুপরিচিত এবং সুন্দর একটি নাম, এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশের এক দফা যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি। আজকের এই নাহিদ ইসলামকে নিয়ে
বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করানো হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যাতে করে নাহিদ ইসলামদের মতো মানুষকে বিতর্কিত করতে পারলেই বাকিরা যারা ষড়যন্ত্র করে সবসময় এই ষড়যন্ত্রবাজরা যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত হতে পারে। বন্ধুরা আমার, আপনারা জানেন নাহিদ ইসলাম আজ এই বাংলাদেশের জন্য কি কষ্ট নেই করেছেন। যখন এই বাংলাদেশের মানুষ সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, সকল জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে, যখন কারো কথা কেউ শুনছে না এবং যখন কেউ এই এক দফা দাবির উচ্চারণও মুখে আনতে পারছে না, তখন কিন্তু নাহিদ শহীদ মিনারে গিয়ে সেখানে এক দফা দাবি মুখ থেকে উচ্চারণ করে জাতির সামনে এক দিকপাল হিসেবে আবির্ভূত হয়েছিলেন। নাহিদ ইসলামকে ডিবির হারুনেরা গ্রেপ্তার করে তারপরে কি অমানুষিক নির্যাতন করেছে সেটা আপনারা দেখেছেন। তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, তারপরে তাদেরকে যে কোনো মূল্যে চাপ সৃষ্টি করে সরকারের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল, কিন্তু তারা কিন্তু আমরণ অনশনে গিয়ে তাদের সকল ষড়যন্ত্র ফাঁস জনগণের কাছে পৌঁছে দিয়েছে। এই নাহিদদেরকে গুম করা হয়েছে। বিশেষ করে নাহিদের যদি শরীরের একটি অংশ দেখে থাকেন, সমগ্র বাংলাদেশের যেই ছবিটি ভাইরাল হয়েছে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে ছবিটা আমরা দেখেছি সেটা কোনো মানুষের ছবির মতো নয়। মনে হচ্ছে যেন একটি মানুষের রান সম্পূর্ণ আগুনের ভিতরে পুড়িয়ে দিয়ে তারপরে উঠানো হয়েছে। এই হচ্ছে সেই নাহিদ, এই হচ্ছে সেই নাহিদ যারা আমাদের চেতনার বাতিঘর, যারা আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, যারা আমাদের জীবনকে নতুন করে উপহার দেওয়ার একটি নাম। এই নাহিদরা যদি 24-এ আবির্ভূত না হতেন তাহলে বাংলাদেশের এই আজ যে স্বাধীনভাবে কথা বলছেন, আজ যে স্বাধীনভাবে রাজনীতি করছেন, আজ যে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন, আজ যে আপনি বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ মনে করছেন, তার কিছুই থাকতো না। উই আর নাহিদ। আমরা নাহিদের পক্ষের, আমরা নাহিদ সহ নাহিদের অনুগামী সকল বন্ধুদের আমরা। তারা আমাদের ছোট ভাই, তারা আমাদের জন্য কাজ করেছেন, দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষের জন্য লড়াই করেছেন। এই নাহিদের সবচেয়ে বড় একটি দিক হচ্ছে নির্দ্বিধায় কথা বলা। যখন বাংলাদেশের সংবিধান নিয়ে কেউ কথা বলতে পারে না, নাহিদরা তখন সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যে এই সংবিধান হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনার সংবিধান, এটাকে পরিবর্তন করে নতুন সংবিধান কিংবা সংস্কারমূলক সংবিধান দরকার, তারা নাহিদরাই করতে পেরেছে। এই নাহিদই করতে পেরেছে। এই নাহিদই আজকের বাংলাদেশে শেখ মুজিবের পারিবারিক যে ছুটি 8টা দিবস বন্ধ করেছে, তার মধ্যে 5টি হচ্ছে শেখ হাসিনার পরিবারের ছুটি। শেখ রাসেল, শেখ কামাল, ফজিলাতুন্নেসা, শেখ মুজিব, এইভাবে করে শেখ হাসিনা এদের এই জাতীয় দিবসগুলোকে বন্ধ করে দিয়েছে এই নাহিদ। এই নাহিদই প্রথম বলতে পেরেছে দাঁড়িয়ে যে বাংলাদেশে এখনো বাংলাদেশের জাতির পিতা ইস্যু সমাধান হয়নি, অতএব বাংলাদেশে কোনো জাতির পিতা নেই। এই সাহসিকতা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আজ পর্যন্ত দেখাতে পারেননি। শুধু রাজনৈতিক কারণে আমরা হয়তো অনেক সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, কিন্তু আইন দিয়ে নিষিদ্ধ করা, আইনের পদে থেকে জোর গলায় বক্তব্য রাখা, সেটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়নি। কারা করেছে? নাহিদ করেছে। নাহিদ আওয়ার প্রাউড, নাহিদ আমাদের সম্পদ, নাহিদ আমাদের দেশের জন্য যা করেছে, কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের কোনো মানুষ এই নাহিদের আর কোনো কাজ নাও পায়, তারপরেও তাকে স্মরণ করতে হবে। কারণ ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ হয়েছে, নাহিদরা 24-এর স্বাধীনতা এনে দিয়েছে এবং 24-এ তাদের 2000 বন্ধু শহীদ হয়েছে। 50,000-এর অধিক মানুষ হাত নেই, পা নেই, চক্ষু নেই। আমি এই নাহিদের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র সজাগ দৃষ্টি রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানাই, বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনাদেরকে নাহিদদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নাহিদদের ব্যাপারে একটি কুচক্রী মহল দাবি তুলে বিভিন্ন পেশার জায়গা থেকে, বিভিন্ন দাবি দেওয়ার মধ্য থেকে তাদেরকে অপমান অপদস্থ করার একটি কৌশল নিয়েছে। কিন্তু ওই জায়গায় যারা সত্যিকার দেশের জন্য লড়াই করছে তাদের দোষ না, কিন্তু কিছু মানুষকে আওয়ামী লীগ ইনপুট করে দিচ্ছে যাতে করে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা যায়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে পারলে, এই ছাত্র জনতার দাবি দেওয়াকে বিতর্কিত করতে পারলেই বাংলাদেশে একটি মহল এই দেশে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে, যেটা আমরা বাংলাদেশে কোনোদিন হতে দিব না। নাহিদ কোনোদিন আমার দলের না হোক, নাহিদ কোনোদিন আমার মতের না হোক, নাহিদদের কাছ থেকে আমার জীবনে আর কিছু প্রাপ্তি হোক কিংবা না হোক, আমরা নাহিদদের পক্ষেই থাকবো, আমরা নাহিদদের সাথেই ছিলাম, আমরা নাহিদদের সাথেই থাকবো। কি বলিষ্ঠ ভূমিকা রেখেছে। জুলাই মাস জুড়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে তারা এগিয়ে গিয়েছেন, সেটাই নাহিদদের কারণেই সম্ভব হয়েছে। নাহিদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, তার বন্ধুরা বুক পেতে দিয়ে হাত উঁচু করে, তারপরে তারা যখন রক্ত ঝরিয়েছে, দেশটা তখন স্বাধীন হয়েছে। আজ স্বাধীন বাংলাদেশে আপনি, আমি, আমরা চলতে পারছি, কথা বলতে পারছি, আমরা মানুষের সামনে উপস্থাপিত হতে পারছি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সকলের কাছে অনুরোধ থাকবে, নাহিদের এই রক্ত বৃথা যেতে দেব না, নাহিদদের এই সংগ্রামকে বৃথা যেতে দেব না, নাহিদদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নিব না। নাহিদরা এই বাংলাদেশের যে কোনো সময়ের, যে কোনো ইতিহাসের চাইতে বাংলাদেশের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টিকারী, অতএব তাদেরকে নিয়ে ষড়যন্ত্র কোনোভাবে বুনতে দেওয়া হবে না। এখনো একটা টি শার্ট পরে অফিস করে, একটা স্যান্ডেল, একটা প্যান্ট, কি সিম্পল জীবনযাপন করছে, যারা কোটি কোটি টাকা চাইলেই মারতে পারে, যেই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিয়েছে, লোপাট করে দিয়েছে, সেইখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জীবনযাপন করে রাষ্ট্র সংস্কারে নেমেছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আসুন দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে
এই নাহিদদের দুর্দিন কিংবা সুদিন সবসময় পাশে দাঁড়াই, তাদের হাতকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশ গঠন করি। মনে রাখবেন, যেই দেশে কোনো নেতার কদর হয় না কিংবা যারা জাতিকে শ্রেষ্ঠতম দিন উপহার দেয় তাদেরকে কদর করা হয় না, সেই দেশে কিন্তু বারবার এইরকম জাতীয় নেতা তৈরি হবে না, এরকম জাতীয় বীরেরা তৈরি হবে না। হতে পারে আপনার ছোট, কিন্তু তার অবদান অনেক বড়। হতে পারে আপনার বড়, কিন্তু তার অবদান অনেক ছোট। এভাবেই মানুষের জীবন। অতএব আমাদের কারো উপরে কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজ আমাদের এই উপদেষ্টা থেকে শুরু করে সর্বমহলে আমাদের যে দাবি থাকবে সেটা হচ্ছে একটাই, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করুন। জুলাই বিপ্লবের বিরুদ্ধাচরণ কেউ করবেন না। জুলাই বিপ্লবকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাদেরকে কিন্তু কোনো অবস্থায় এদেশের জনগণ ক্ষমা করবে না। বিশেষ করে ছাত্র জনতা, যারা তারুণ্যে উদ্দীপ্ত, যারা আগামী বাংলাদেশ দেখতে চায় একটি নিষ্কুলুষ বাংলাদেশ, যেখানে সুন্দরভাবে মত প্রকাশ করে স্বাধীনভাবে সকল ধর্মপেশার মানুষরা বসবাস করবে, যেখানে কোনো ঝঞ্ঝাল থাকবে না, দুর্নীতি থাকবে না, দুষ্কৃতি থাকবে না, অন্যায় থাকবে না, এই সকল একটি সুন্দরতম দেশ উপহার দেওয়ার জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে কাজ করতে হবে। আর আমাদেরকে কাজ করতে হলে নাহিদদের হাতকে শক্তিশালী করতে হবে। আর নাহিদদের হাত শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে। উই আর নাহিদ, আমরা নাহিদ, আমরা নাহিদের সাথে আছি। আমরা নাহিদের সকল কার্যক্রমকে এগিয়ে নেওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যাশা করি। সবাই সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে অবস্থা। দর্শক তথা উপদেষ্টা নাহিদকে নিয়ে গভীরভাবে ষড়যন্ত্র চলতেছে আমাদের এই দেশে। ইতিমধ্যে এমন গোপন তথ্য দিয়েছেন ডক্টর ফয়জুল হক, যাকে আপনারা অনেকেই চিনেন। তাছাড়াও বাংলাদেশে অনেক নানান ধরনের আলোচনা হচ্ছে। দর্শক তথা ডক্টর ইউনূসকে পতন করার দাবি তুলতেছেন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এবং বৈষম্য বিরোধীর সমস্ত ছাত্রছাত্রীরা। দর্শক তথা ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানো হবে যদি ডক্টর ইউনূস তাদের কথা মতো না চলে, এমনই দাবি করতেছেন সমন্বয়করা। এবং উপদেষ্টারাও নতুন নতুন নানানভাবে বিপদে পড়তে চলেছে। দর্শক তো আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন। প্রবাসী নাইম ভাই বিস্তারিত আলোচনা করলো, যারা আলোচনা আপনারা অনেকেই পছন্দ করেন, তিনি বিস্তারিত আলোচনা করলো। সামনে ঘোর বিপদ অপেক্ষা করতেছে সমন্বয়কদের। সমন্বয়করা সামনে বিপদে পড়তে চলেছে, গভীরভাবে বিপদে পড়তে চলেছে। যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা কি বুঝলেন? আমি কিছু বলতে চাচ্ছি না। যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।